হ্যাঁ, ফারজানা আদাব। কাউকে দেখছি না, আমরা শুরু করে দেই। শুধু ফারজানাকে দেখছি, কাউকে দেখছি না, আমরা শুরু করে দেই। হ্যাঁ, 1 নম্বর এমসিকিউ প্রশ্ন। হ্যাঁ অর্পিতা, নমস্কার। মেধা, টিভি সুইচ অফ করে দাও তো। মেধা, সুইচ আমি দিয়ে রাখি, সুইচ অফ করে দাও। ল্যাপটপের সুইচ দেওয়া আছে তো। অর্পিতা, তুমি গতদিন বোধহয় ক্লাস করো নাই। ও পরে পরীক্ষা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দিয়েছো, ক্লাস করো নাই। হ্যাঁ অনন্য, আদাব আদাব। মায়া, আদাব। ও মায়া, ফারজানা, তোমরা বেতন দিয়েছো তো? হ্যাঁ মায়ার, আমি পরে দেখলাম লিখেছো। আর তোমার রেফারেন্সে তো লেখা থাকে যে তোমার নাম লেখা থাকে। তো মায়া, ফারজানা, তোমরা বেতন দিয়েছো? হ্যাঁ, আচ্ছা আমরা শুরু করছি। হ্যাঁ, 1 নম্বর এমসিকিউ প্রশ্ন। 1 নম্বর এমসিকিউ প্রশ্ন, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি? ক, শস্য ট্রিপ্লয়েড। খ, প্রধান উদ্ভিদ গ্যামেটোফাইট। গ, বীজ ফলের মধ্যে লুকায়িত থাকে। ঘ, দ্বিনিষেক ঘটে না। আবার বলছি, 1 নম্বর এমসিকিউ প্রশ্ন, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি? ক, শস্য ট্রিপ্লয়েড। খ, প্রধান উদ্ভিদ গ্যামেটোফাইট। গ, বীজ ফলের মধ্যে লুকায়িত থাকে। ঘ, দ্বিনিষেক ঘটে না। এবার 2 নম্বর এমসিকিউ বলছি, এটি বহুপদী সমাপ্তি সূচক। 2 নম্বর এমসিকিউ বহুপদী সমাপ্তি সূচক। হ্যাঁ ফাহিম, আদাব। তুমি গতদিন ক্লাস করো নাই, কোথায় যেন ছিলা? আচ্ছা, 2 নম্বর এমসিকিউ বলছি, বহুপদী সমাপ্তি সূচক 2 নম্বর। আবৃতবীজী উদ্ভিদে রোমান 1 নম্বর, দ্বিনিষেক ঘটে রোমান 2 নম্বর। শস্য ট্রিপ্লয়েড রোমান 3 নম্বর। আর্কিগোনিয়াম আছে। আবার বলছি আমি, 2 নম্বর এমসিকিউ প্রশ্ন, এটি বহুপদী সমাপ্তি সূচক। আবৃতবীজী উদ্ভিদে রোমান 1 নম্বর, দ্বিনিষেক ঘটে রোমান 2 নম্বর। শস্য ট্রিপ্লয়েড রোমান 3 নম্বর। আর্কিগোনিয়াম আছে। এবার 3 নম্বর এমসিকিউ বলছি। 3 নম্বর এমসিকিউ, 3 নম্বর এমসিকিউ বলছি, ধান, গম, ভুট্টা, যব ইত্যাদি উদ্ভিদ মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কেন? ক, এরা পোয়েসি গোত্রভুক্ত তাই। খ, সকলেই শস্য উৎপন্ন করে তাই। গ, এরা আবৃতবীজী উদ্ভিদ। ঘ,
সকলেই একবীজপত্রী উদ্ভিদ। তাই আবার বলছি আমি 3 নম্বর MCQ প্রশ্ন, ধান, গম, ভুট্টা, যব ইত্যাদি উদ্ভিদ মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কেন? ক, এরা পোয়েসি গোত্রের উদ্ভিদ এই জন্য। খ, সকলেই শস্য উৎপন্ন করে এই জন্য। গ, এরা আবৃতবীজী উদ্ভিদ এই জন্য। ঘ, এরা সকলেই একবীজপত্রী এই জন্য। এবার 4 নম্বর MCQ বলছি। 4 নম্বর MCQ, সাইকাস এর স্ট্রোবিলাস বা স্ট্যামিনেট বা কোন গঠিত হয় কিসের দ্বারা? ক, শল্কপত্র দ্বারা। খ, পুংরেণুপত্র দ্বারা। গ, পর্ণপত্র দ্বারা। ঘ, স্ত্রীরেণুপত্র দ্বারা। আবার বলি 4 নম্বর MCQ প্রশ্ন, সাইকাস এর স্ট্রোবিলাস বা স্ট্যামিনেট বা কোন গঠিত হয় কিসের দ্বারা? ক, শল্কপত্র দ্বারা। খ, পুংরেণুপত্র দ্বারা। গ, পর্ণপত্র দ্বারা। ঘ, স্ত্রীরেণুপত্র দ্বারা। এবার 5 নম্বর MCQ বলছি। 5 নম্বর MCQ, এটিও বহুপদী সমাপ্তি সূচক। 5 নম্বর MCQ, এটি বহুপদী সমাপ্তি সূচক। নগ্নবীজী উদ্ভিদে ফল হয় না কারণ, রোমান 1 নম্বর, বীজ ব্যক্ত অবস্থায় থাকে। রোমান 2 নম্বর, গর্ভাশয় নেই বলে। রোমান 3 নম্বর, নিষেক্রিয়া হয় না বলে। আবার বলছি আমি 5 নম্বর MCQ, এটি বহুপদী সমাপ্তি সূচক। নগ্নবীজী উদ্ভিদে ফল হয় না কারণ, রোমান 1, বীজ ব্যক্ত অবস্থায় থাকে। রোমান 2, গর্ভাশয় নেই বলে। রোমান 3, নিষেক্রিয়া হয় না বলে। এবার 6 নম্বর MCQ বলছি। 6 নম্বর MCQ, সাইকাস এর ফোনা তোলা সাপের মতো দেখায় কোন অংশটি? ক, শল্কপত্র। খ, স্ত্রীরেণুপত্র। গ, পুংরেণুপত্র। ঘ, পর্ণপত্র। আবার বলছি 6 নম্বর MCQ, আবার বলছি 6 নম্বর MCQ, সাইকাস এর ফোনা তোলা সাপের মতো দেখায় কোন অংশটি? ক, শল্কপত্র। খ, স্ত্রীরেণুপত্র। গ, পুংরেণুপত্র। ঘ, পর্ণপত্র। এবার 7 নম্বর MCQ বলছি। 7 নম্বর MCQ, সবচেয়ে বড় শুক্রাণু সৃষ্টি হয় কোন উদ্ভিদে? ক, ম্যানজিফেরা ইন্ডিকা। খ, হিবিস্কাস রোজা সাইনেনসিস। গ, সাইকাস। ঘ, নিটাম। আবার বলছি 7 নম্বর MCQ প্রশ্ন, সবচেয়ে বড় শুক্রাণু সৃষ্টি হয় কোন উদ্ভিদে? ক, ম্যানজিফেরা ইন্ডিকা। খ, হিবিস্কাস রোজা সাইনেনসিস। গ, সাইকাস। ঘ, নিটাম। এবার 8 নম্বর MCQ বলছি। 8 নম্বর MCQ, সকল নগ্নবীজী বা জিমনোস্পার্ম উদ্ভিদগুলো ক, প্রাণী পরাগী। খ, বায়ু পরাগী। গ, পানি পরাগী। ঘ, পতঙ্গ পরাগী। আবার বলছি 8 নম্বর MCQ প্রশ্ন, সকল নগ্নবীজী বা জিমনোস্পার্ম উদ্ভিদগুলো ক, প্রাণী পরাগী। খ, বায়ু পরাগী। গ, পানি পরাগী। প্রথমটা বলেছি প্রাণী পরাগী, দ্বিতীয়টা খ নাম্বার বলেছি বায়ু পরাগী, গ নাম্বার পানি পরাগী পানি, ঘ নাম্বার পতঙ্গ পরাগী।
এবার 9 নাম্বার এমসিকিউ বলছি, এটি বহুপদীর সমাপ্তি সূচক। 9 নাম্বার এমসিকিউ, এটি বহুপদীর সমাপ্তি সূচক। নগ্নবীজি উদ্ভিদের রোমান 1 দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। রোমান 2 স্ত্রী স্পোরকে মেগাস্পোর বলে। রোমান 3 পুংস্পোরকে মাইক্রোস্পোর বলে। আবার বলছি 9 নাম্বার এমসিকিউ প্রশ্ন, নগ্নবীজি উদ্ভিদের রোমান 1 দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। রোমান 2 স্ত্রী স্পোরকে মেগাস্পোর বলে। রোমান 3 পুংস্পোরকে মাইক্রোস্পোর বলে। এবার 10 নাম্বার এমসিকিউ বলছি, এটিও বহুপদী সমাপ্তি সূচক। 10 নাম্বার এমসিকিউ বহুপদী সমাপ্তি সূচক। খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। রোমান 1 সাইকাস পেকটিনেটা। রোমান 2 সাইকাস রিভোলুটা। রোমান 3 সাইকাস সার্সিনালিস। আবার বলছি 10 নাম্বার এমসিকিউ, এটি বহুপদী সমাপ্তি সূচক। খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। রোমান 1 সাইকাস পেকটিনেটা। রোমান 2 সাইকাস রিভোলুটা। রোমান 3 সাইকাস সার্সিনালিস। এই ছিল আমাদের 10টি এমসিকিউ প্রশ্ন। অনন্য বলেছে 3 নাম্বার আরেকবার বলবেন, হ্যাঁ বলি এরকম, কিন্তু সঙ্গে সঙ্গে বলবা, মানে প্রশ্নটা করে রাখবা, রেখে উত্তরগুলো দিবা। হ্যাঁ, এটা করা যাবে, অসুবিধা নাই। কিন্তু যারা রেগুলার ক্লাস করবা, হঠাৎ করে একদিন ক্লাস করে তার এইভাবে আমি উত্তর দেব না। 3 নাম্বার প্রশ্ন জানতে চেয়েছে অনন্য। 3 নাম্বার, আচ্ছা 3 নাম্বার প্রশ্ন আমি আবার বলছি, ধান, গম, ভুট্টা, যব ইত্যাদি উদ্ভিদ মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ কেন? ক এরা পোয়েসি গোত্রভুক্ত বলে। খ সকলেই শস্য উৎপন্ন করে বলে। এই শস্য বানান কিন্তু তালিবর্ষ দন্তস্বর্য বলা। সকলেই শস্য উৎপন্ন করে বলে। গ এরা আবৃতবীজী উদ্ভিদ বলে। ঘ এরা সকলেই একবীজপত্রী উদ্ভিদ বলে। তাহলে এই ছিল 10টি এমসিকিউ প্রশ্ন। তোমাদের যদি কারো বুঝতে সমস্যা থাকে, কোনো নাম্বার বলো, আমি এখন বললে বলবো, পরে কিন্তু আমি আর বলতে পারবো না, পেজটেজ উল্টায় রেখে দিলে আর বলতে পারবো না। হ্যাঁ, এটা হতেই পারে সমস্যা, সে ওইটা চিহ্নিত করে রাখবা যে এই প্রশ্নটা আমি শুনতে পাই নাই। কিন্তু এটা কিন্তু রেগুলার স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা মানে হঠাৎ হঠাৎ এক দিন ক্লাস করবে, তাদের জন্য এটি নয়। বুঝতে পেরেছো? তাহলে এই ছিল 10টি এমসিকিউ প্রশ্ন। এবার আমরা নেক্সট অংশে যাব। আমাদের সিকিউ প্রশ্নের উত্তর বোধহয় পরে পাঠিয়েছে আমার মনে হয় অনেকে, কিন্তু তখন পর্যন্ত শুধু ফারজানা আফরিন, তাসফিয়া তাবাসসুম পাঠিয়েছিল, কিন্তু মনে হয় অনেকেই পাঠাবে। এটা তো তোমরা দেখতে পাবা, রেজাল্টেই দেখতে পাবা যে কে কে সিকিউ প্রশ্নের উত্তর দিয়েছে। তো এই আমরা এখন জুমে ক্লাসে যাব। মায়া, ফারজানা তোমরা বেতন দিয়েছো, আমি 7 তারিখ ওখানে ওই গ্রুপে দিয়ে দিই। মায়া, ফারজানা তোমরা বেতন দিয়েছো। তাহলে আমরা এখন জুমে ক্লাসে যাব, এটা এভাবে থাকবে, তোমরা আবার প্রয়োজনে এখানে চলে আসবা। এখন দরকার এখান থেকে বেরিয়ে যাও যতক্ষণ পর্যন্ত আমি জুমে লিঙ্ক না দিই, ততক্ষণ পর্যন্ত।
স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার অর্পিতা। স্যার আদাব। হ্যাঁ আদাব মায়া। স্যার রেকর্ড করতে দেন। হ্যাঁ 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 রেকর্ড করতে দেবো। আচ্ছা আমি দেখছি, সমস্যা নেই। কিন্তু বুঝতে পারছি না, জয়েন করেছি সবাই। হ্যাঁ আদাব ফাহিম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাহিম, অনন্য, মায়া, অর্পিতা, তাসফিয়া, তাবাসসুম। আচ্ছা আমরা সরাসরি স্ক্রিন শেয়ার দিয়ে রেকর্ড করতে দেব, মায়া মনে করিয়ে দিয়েছে। স্ক্রিন শেয়ার দিয়ে কি কি অংশ আমরা পড়বো একটু দেখব। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। দেখতে পাচ্ছ না? তাহলে আজকের প্রশ্ন কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সবাই না? জি স্যার। আচ্ছা জি স্যার। ও আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমরা যে উদ্দীপকটি দিয়েছি, আমরা জাস্ট আমি একটা ওই যে মনে করলাম যে ফররুখ আহমেদের কবিতাটার কথা আমরা একটু মনে করি, তাই ওই যে একটা কবিতার লাইন ফররুখ আহমেদের, ঝুমকো জবা বনের দুল উঠলো ফুটে বনের ফুল। তাহলে জবা ফুলকে আসলে ইন্ডিকেট করতে চেয়েছি। এই উদ্দীপকটা অনেক সময় দেয় কীভাবে, যে হয়তো কোনো নাম দিয়ে বলল যে বোতলের গায়ে একটা লাল ফুলের ছবি আঁকানো রয়েছে, এবার বললো উদ্দীপকের উদ্ভিদটির গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখো। তো সেইভাবে আমি গ নাম্বারে বলেছি যে উদ্দীপকে উল্লেখিত ফররুখ আহমেদের কবিতার লাইনে যে ফুলটির উল্লেখ রয়েছে, মানে জবা ফুলের উল্লেখ রয়েছে, সেই ফুলটি যে গোত্রের অন্তর্ভুক্ত। কোন গোত্রের অন্তর্ভুক্ত? ম্যালভেসি গোত্রে। ম্যালভেসি, আমরা একটু আমি ঘটনাটা পরে বলছি। ম্যালভেসি গোত্রের অন্তর্ভুক্ত। এই গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আমরা চেয়েছি গ নাম্বারে। আর ঘ নাম্বারে চেয়েছি যে এই গোত্রেরই এই ফুলের গোত্রটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করুন। দুইটাই ট্রিপল স্টার ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর ক নাম্বারে আমরা লিখতে দিয়েছি পুষ্প সংকেত কাকে বলে, আর খ নাম্বারে বলেছি জবা ফুলের পুষ্প সংকেত লিখো এবং সংকেতটির ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। আসলে এই চ্যাপ্টারের দুইটা প্রশ্ন। আমরা আগেই বলেছি যে এই চ্যাপ্টারে দুটো গোত্র রয়েছে,
একবীজপত্রীর একটা গোত্র রয়েছে পয়েছি, যেটার আমরা ধান পড়ব। আর দ্বিবীজপত্রীর একটা গোত্র রয়েছে মালভেসি, মনে থাকে যেন। দ্বিবীজপত্রীর কি গোত্র রয়েছে বললাম? ম্যালভেসি। আর একবীজপত্রীর গোত্র রয়েছে পোয়েসি। পোয়েসি গোত্রটা আমরা প্রথমের দিকে ইন্টারমিডিয়েটে পড়েছি, তখন ওর নাম দিয়েছিল গ্রামিনী। একই কিন্তু এই গোত্রটার নাম কিন্তু গ্রামিনী। আবার এই গোত্রটার বাংলা নাম কিন্তু আমরা গতদিন আলোচনা করেছি ঘাস গোত্র। ঘাস মানে ঘাস, বাঁশ, নলখাগড়া সব এর ভিতরে অন্তর্ভুক্ত, যার জন্য বাংলায় বলা যায় এটা ঘাস গোত্র। কাজে আমাদের এই দুইটা গোত্র কিন্তু সিলেবাসে রয়েছে। আর এর 14 সালের আগে আমরা 4-5টা গোত্র পড়ছিলাম, সোলানেসি, ক্রুসেপিরি, লিগুমিনেসি, তার আবার উপগোত্র, এগুলো সব নেই। আমি 19 সালেও দেখেছি, আমি কলেজের নাম বলবো না, দেখেছি সিলেবাস বহির্ভূত এগুলো টেস্টে প্রশ্ন দেয়, মানে টিচাররা আমরা খেয়াল করি না, যেগুলো আর সিলেবাসে নেই। কাজে দুটো গোত্র রয়েছে, খুবই সুবিধা হয়েছে যে এই গোত্র না হলে ওই গোত্র তোমরা নিজেরা বুঝতেই পারবা। যার জন্য আমি চিন্তা করলাম পোয়েসি গোত্রের যে ধান, তোমরা কি কেউ ধানের ফুল দেখেছো? নিশ্চয়ই বলবা না। আমি তো ধানের জমিতে যে বোঝার চেষ্টা করেছি, বুঝতে পারি নাই। কি তোমরা কেউ দেখে বোঝার চেষ্টা করেছো কি ধানের ফুল? হয়তো ধান গাছে অনেকে দেখো নাই, নাকি? এই কথাটা বলা আমাদের হতো, আমরা দেখতাম। ও দেখতে, থ্যাংক ইউ। আমিও ধানের জমিতে অনেকবার গিয়েছি, আমার দেশে বাড়িতে জমি আছে অনেকগুলো, এখনও যাই অনেক সময় দেশে বাড়িতে গেলে। তো আমি বোঝার চেষ্টা করেছি, অত বোঝা যায় না। তাই আমি চিন্তা করলাম কি যে ধানের ফুল নিয়ে পড়াতে গেলে প্রথমে আমাদের মাথায় নাই ঢুকতে পারে। তাহলে জবা ফুল তো সবাই আমরা দেখেছি, তাই না? ও আমি রেকর্ড করতে চাই নাই, আমাকে মায়া মনে করে দিয়েছে। অবশ্য না, আমরা মূল আলোচনায় যাই নাই, ঠিকই আছে। আমি এখন রেকর্ডটা করতে দিই। কি ব্যাপার, রেকর্ড করতে দেবো? Recording in progress. আচ্ছা, হ্যাঁ, যেটি বলছিলাম যে কাজে আমরা জবা ফুল তো সবাই দেখেছি কি না? আচ্ছা, থ্যাংক ইউ। তো ওই জবা ফুল যেহেতু আমাদের দেখা ফুল, কাজে এটা কোন গোত্রের অন্তর্ভুক্ত আমরা পড়ব? গোত্র তো দুটো, মালভেসি গোত্র। কাজেই এই গোত্রের আমরা যে স্ক্রিন শেয়ার দিয়েছিলাম, আমরা এই পেজে চলে যাব। আমরা একটু দেখব, এইখানেই তো রয়েছে। হ্যাঁ, এই যে এবার ছবিটা চলে গেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই প্রথমে একটু মালভেসি গোত্রের কিছু উদ্ভিদ আমরা দেখি। এই যে দেখো জবা ফুল, এই যে ঢ্যাঁড়স, গজিপিয়াম হারবেসিয়াম, বা তোমার এই যে কার্পাস তুলা, এর মধ্যে কেনাপ, মেস্তা পাট আছে, এগুলো সবই হচ্ছে মালভেসি গোত্রের উদ্ভিদ। মালভেসি গোত্রের উদ্ভিদ আমরা তাই একটু এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এবার আমরা 3 নাম্বার পেজে চলে যাই। আমাদের ক আর খ নাম্বারে যে প্রশ্ন দেওয়া রয়েছে সেটা নিয়ে আলোচনা করি, কারণ এটা আমাদের সহজেই কিন্তু মাথার মধ্যে সহজে আমরা নিতে পারবো। প্রথমে আমরা বলেছি পুষ্প সংকেত কাকে বলে, ক নাম্বারে বলেছি। পুষ্প সংকেত মানে ফুলের সংকেত। একটা ফুলে প্রধানত কটা স্তবক থাকে বলো? তোমরা 9-10-এ পড়েছো, 5টা স্তবক থাকে, তাই তো? তো এই স্তবকগুলো, হ্যাঁ, সংখ্যা, বিন্যাস, পুষ্পটা কোন লিঙ্গের, পুংলিঙ্গিক না স্ত্রীলিঙ্গিক না উভলিঙ্গিক, স্তবকের সদস্য সংখ্যা কত, স্তবকগুলো সংযুক্ত না বিযুক্ত, এই যে ঘটনাগুলো, এইগুলো যে একটা সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় পুষ্প সংকেত। এই যে এইটুকু উত্তর ক নাম্বারে আমরা লিখবো। এখান থেকে এই 2 লাইন খুবই ইম্পর্টেন্ট। আজকের সব প্রশ্নগুলোই 3 স্টার ইম্পর্টেন্ট। তাহলে কি লিখবো? পুষ্প সংকেত কাকে বলে? যে পুষ্পের লিঙ্গ মানে একলিঙ্গিক না উভলিঙ্গিক, সেটা, বিভিন্ন স্তবক, ওই যে কী স্তবক রয়েছে, তারপর প্রত্যেক স্তবকের সদস্য সংখ্যা, দল কয়টা রয়েছে, বৃত্তি কয়টা রয়েছে এবং অবস্থান কোথায়, তাদের সম অসম সংযুক্তি, তার মানে তারা যুক্ত রয়েছে না বিযুক্ত রয়েছে বা সমানভাবে যুক্ত রয়েছে নাকি, সেগুলো। আর মঞ্জুরিপত্রের উপস্থিতি, মঞ্জুরিপত্র না থাকলে অনুপস্থিতি, এইগুলো যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ইংরেজিতে বলা হয় ফ্লোরাল ফর্মুলা, বাংলায় বলা হয় পুষ্প সংকেত। বলো, পুষ্প সংকেত কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন এই পুষ্প সংকেত লেখার জন্য আমরা কিছু টার্ম ব্যবহার করব। যেমন যদি ফুলের মঞ্জুরিপত্র থাকে, মঞ্জুরিপত্র জিনিসটা কি আমরা কিছুটা জানি, যে আমি আগেই বলে নেই, খুব সহজ একটা উদাহরণ দিই। তোমরা মনে হয় ডাব গাছ দেখেছো,
তো ডাব গাছের নৌকার মতো এরকম একটা জিনিস তৈরি হয় না, নৌকার মতো দেখেছো তো, ছোটবেলায় আমরা নিয়ে নৌকার মতো টানতাম দড়ি রশি বেঁধে, দেখেছো কি ডাব গাছের নৌকার মতো হয়, জি স্যার জি স্যার দেখেছো না? ওইটা কিন্তু মঞ্জরি পত্র। তার মানে এরকম নৌকা, তার মধ্যে যে ফুলগুলো থাকলো, তাহলে এটা কি পুষ্প মঞ্জরি। বলো, ডাব গাছের যে টোটাল যে আমরা বাদা বলি গ্রামের ভাষায়, যে ফুলগুলো রয়েছে, তাহলে ওই ফুলগুলো সহ ডাবের ওই জিনিসটাকে আমরা কি বলছি? পুষ্প। বলো কি? পুষ্প মঞ্জরি। কিন্তু কেন, ওর মধ্যে একটা ফুল নেই, হ্যাঁ, যার জন্য ওটা পুষ্প মঞ্জরি। আর ওই পুষ্প মঞ্জরির চারিদিক দিয়ে যেরকম আবৃত আছে নৌকা দিয়ে, সেটার নাম আমরা কি বলছি? মঞ্জরি মঞ্জরি পত্র। এখন কোন ফুলে মঞ্জরি পত্র, মঞ্জরি পত্র কি মানে পুষ্পগুলোকে প্রোটেক্ট করার জন্য? হ্যাঁ হ্যাঁ, প্রোটেক্ট করার জন্য, বেশিরভাগ ক্ষেত্রে প্রোটেক্ট করার জন্য, অবশ্যই প্রোটেক্ট করার জন্য। তাহলে মঞ্জরি পত্র তোমার থাকতেও পারে, নাও থাকতে পারে, অনেক ফুলে থাকবে না, যদি থাকে থাকলো। আচ্ছা, যদি মঞ্জরি পত্র থাকে, তাহলে আমরা সংক্ষেপে কি লিখব? যে প, মানে এই ফুলে মঞ্জরি পত্র রয়েছে, যেমন ধানে আমরা দেখতে পাবো, বুঝতে পেরেছো? কিন্তু জবায় মঞ্জরি পত্র নেই। তাহলে মঞ্জরি পত্রের ইংরেজি কি দেখতে পাচ্ছ? ব্র্যাক্ট। যদি আমরা ইংরেজিতে লিখি, তাহলে কি লিখবো বলো তো? এই যে বিআর বা ক্যাপিটাল বি, ঠিক অথবা বি। হ্যাঁ, মানে এইরকমই লিখতে হবে। তুমি কিন্তু কল্পনা করে অন্য কিছু লিখলে কিন্তু হবে না, কিন্তু এইরকমই লিখতে হবে। ইংরেজি আমাদের বাংলায় লিখবা, আমার বাংলা মিডিয়ামে, তাহলে কি লিখবো আমরা? কিন্তু ইংরেজি টার্মটা খেয়াল করবো অ্যাডমিশনের জন্য। কি লিখবো বলো, বাংলায় কি লিখবো বলো? এই যে দেখাচ্ছি, মপ লিখবো। যদি মপ না থাকে, তাহলে ওই ঝামেলা নেই, লেখা লাগবে না। যেমন জবা ফুলের ক্ষেত্রে লেখা লাগবে না। তারপরে উপমঞ্জরি পত্র, কোনো ক্ষেত্রে ওই নৌকার পিছনেও যদি আরেকটা এরকম থাকে, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, তাহলে ওইটাকে আমরা কি বলবো? উপমঞ্জরি পত্র। ইংরেজি কি? ব্র্যাকটিওল। এইটার জন্য ইংরেজিতে আমরা কি লিখবো? BRL, অথবা লিখবো স্মল বি। আর যদি বাংলায় লিখি, কি লিখবো? বাংলায় কিন্তু লিখবো আমরা, কি লিখবো বলো? এই যে দেখছো, বলো উমপ, মানে এই ফুলটির উপমঞ্জরি পত্র রয়েছে, না থাকলে দরকার নেই। আচ্ছা, যদি ফুলটির উপবৃতি থাকে, বলো তো জবাতে কি উপবৃতি আছে? তোমার আছে, রাইট, জবাতে কিন্তু উপবৃতি আছে। তাহলে যদি উপবৃতি থাকে, তাহলে আমরা কি লিখবো বাংলায় বলো তো? উবরি, মানে উপবৃতি আছে। হ্যাঁ, ইংরেজিতে লিখলে ইকে মানে এপিক্যালিক্স। এখানে ঘটনা দেখো, যে ক্যালিক্স মানে হচ্ছে বৃতি, আর করলা মানে দল। ঘটনা খেয়াল করো, বৃতির ইংরেজি কি? এই উপবৃত্তির ইংরেজি কি? এই যে এপিক্যালিক্স। আর বৃতির ইংরেজি কি? এপিক্যালিক্স মানে উপবৃত্তি, বৃতির ইংরেজি ক্যালিক্স, দলের ইংরেজি করলা, সবগুলোই সি। এই জন্য কি করেছে? এক জায়গাতে কে ইউজ করেছে, আর এক জায়গাতে কি ইউজ করেছে বলো? সি ইউজ করেছে। তাহলে আমরা এপিক্যালিক্স থাকলে, উপবৃত্তি থাকলে, বাংলা লিখবো উবরি, আর ইংরেজিতে কি লিখবো? কে। বুঝতে পারছো? ইসি কিন্তু লিখছি না। কেন ইসি লিখছি না বুঝতে পারছো? কারণ ইসি আমরা পরে লিখবো। আচ্ছা, আর বৃত্তির জন্য আমরা কি লিখছি? যদিও ক্যালিক্স মানে বৃত্তি, ইংরেজিতে কি লিখবো? কে। আর বাংলায় কি লিখবো বলো? উবরি। না, উপরি না, উপরি তো বৃত্তি, উপবৃত্তি। বৃত্তি থাকলে কি লিখবো? শুধু ব্রি। আচ্ছা, দলমণ্ডল, দল তো থাকবেই সাধারণত। দলমণ্ডল থাকলে বাংলায় কি লিখবো? দ। আর ইংরেজিতে সি। এই দেখো, এখানে সি ইউজ করেছে, এই জন্য এই দুই জায়গাতে কে ইউজ করেছে, যদিও এই তিনটারই কিন্তু সি প্রথমে। আচ্ছা, পুষ্পপুটের ইংরেজি কি? দেখো, এই যে পেরিয়েন্ট, এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে। পুষ্পপুটের ইংরেজি কি বলো? পেরিয়েন্ট। এখন পুষ্পপুট কি? আমি আগেই বলছি, এই চ্যাপ্টারে অনেক নতুন গ্লোসারি বুঝো তো, টার্মিনোলজি আসবে। এই টার্মগুলো আমাদের জানতে হবে, কিন্তু আন্দাজে জেনে লাভ হয় না, বরং ওই টার্মটা যখন আসবে তখন আমরা জানবো। দুইটা মেইন প্রশ্ন, একটা পোয়েসি গোত্র, একটা মালবেসি গোত্র, কিন্তু এই দুইটা পড়ালেই, মানে 2 দিন ক্লাস নিলেই চ্যাপ্টার শেষ। কিন্তু
শেষ হইয়া হইল না শেষ। আসলে এই চ্যাপ্টারে অনেক কয়টা ক্লাস নিতে হবে, তোমরা যদি করো, এবং বেশ সূক্ষ্ম কিছু বিষয় রয়েছে, সেইগুলো জায়গাতে আমাদের পৌঁছতে হবে। কেন আমি কথাটা বললাম, যেমন পুষ্পপুট কি কেউ কি জানো? জানো না, এটা জানার কথা না। জানো না, এটা জানার কথা না, এটা ছিল না 9-10-এ। পুষ্পপুট হচ্ছে কোনো ফুলের বৃতি আর দলকে আলাদা করা যায় না, মানে বৃতি আর দল লেগে মনে হচ্ছে একটাই স্তবক হয়ে আছে। তাহলে বলো, বৃতি প্লাস দল ইকুয়াল টু একত্রে থাকলে তাকে কি বলবো? পুষ্পপুট। ইংরেজিতে পেরিয়েন্ট, মানে আলাদা করা যাবে না। তাহলে এর মধ্যে বৃতি কোনটা, এর মধ্যে দল কোনটা, আলাদা করা যাবে না। আলাদা না করা গেলে তাকে আমরা বাংলায় বলবো পুষ্পপুট, ইংরেজিতে বলবো পেরিয়েন্ট। আচ্ছা, পুষ্পপুট থাকলে পারে বাংলায় কি লিখবো বলো? এই যে দেখাচ্ছি, দেখে বলো। পু। পু এ মনে রাখতে হবে, কিন্তু পুই লিখতে হবে, একটু এদিক ওদিক করা যাবে না। ইংরেজিতে লিখলে পি। আচ্ছা, এইবার পুংস্তবকের ইংরেজি কি দেখো? অ্যান্ড্রোয়েসিয়াম। পুংস্তবকের ইংরেজি কি? অ্যান্ড্রোয়েসিয়াম। তাহলে দেখো, পুংস্তবক যদি থাকে তাহলে এর জন্য বাংলায় কি লিখবো? পুং। পুং। তাহলে পু আর পুং পার্থক্যটা বুঝতে পেরেছি আমরা, পু আর পুং। তার মানে পুংস্তবক আছে, বুঝতে পারলাম। ইংরেজিতে লিখলে কি লিখবো? অ্যান্ড্রোয়েসিয়ামের, বলো অ্যান্ড্রোয়েসিয়ামের এ। আর স্ত্রীস্তবকের ইংরেজি গাইনোয়েসিয়াম। গাইনোয়েসিয়ামের ইংরেজিতে লিখলে প্রথম জি লিখবো, আর বাংলা লিখলে কি লিখবো? গ। এখন আরো কিছু সংকেত আমাদের ব্যবহার হবে। ফুলটা যদি এক প্রতিসম হয়, মানে একবারই খালি দুটো সদৃশ অংশে ভাগ করা যাচ্ছে, হ্যাঁ, তাহলে এক প্রতিসম। এরকম হলে কোন চিহ্ন দিব? হয় এরকম চিহ্ন দিব, না হয় পার্সেন্টেজের মতো এরকম চিহ্ন দিব। আচ্ছা, যদি বহু প্রতিসম হয় তাহলে কি চিহ্ন দেব? গোল দিয়ে তার মাঝে যোগ। গোল দিয়ে এরকম দিলে পারে কি বুঝবো আমরা? যে ফুলটা বহু প্রতিসম। যেমন জবা ফুল, জবা ফুল কিন্তু 5 দিক করে সমান 5টা সদৃশ অংশে ভাগ করতে পারবা, তার মানে জবা ফুলটি হচ্ছে বহু প্রতিসম। বহু প্রতিসম হলে আমরা এই চিহ্ন দেব। আর যদি পুং পুষ্পের জন্য, হ্যাঁ, ফুলটা যদি শুধু পুং পুষ্প হয়, আমাদের এগুলো নাই সিলেবাসে, তাহলে আমরা কোন চিহ্ন ব্যবহার করব দেখতে পাচ্ছ? ফুলটা যদি পুংলিঙ্গিক হয় তাহলে কোন চিহ্ন ব্যবহার করব দেখতে পাচ্ছ? গোল দিয়ে উপরে তীর। যদি স্ত্রী পুষ্প হয়, শুধু মানে গর্ভাশয় ধারণ করে, তাহলে কি কি চিহ্ন দেব আমরা? গোল দিয়ে নিচে যোগ, গোল দিয়ে নিচে পজিটিভ। পজিটিভ, রাইট রাইট। আর বহু সংখ্যা বোঝাতে আমরা কি ব্যবহার করব? আলফা বা ইনফিনিটি। ইনফিনিটি বা আলফা। আর উভলিঙ্গিকের আরেকটা এরকম সিগন্যালও ব্যবহার করা হয়, বুঝলাম। অসম সংযোগ মানে ঠিক সমানভাবে যুক্ত যদি না থাকে, এরকম টার্ম আমাদের নেই আসলে সিলেবাসে, তাহলে এইরকম চিহ্ন দেবো। সমসংযোগ মানে যুক্ত যদি রয়েছে, তাহলে এই চিহ্ন দেবো, ব্র্যাকেট দেব। এবার অধিগর্ভ গর্ভাশয়, অধিগর্ভ গর্ভাশয়, অধগর্ভ গর্ভাশয়, এইগুলো আমরা আরেকদিন বোঝাবো। এই দুটো সহজে আমি বলে দিই। অধিগর্ভ, অধগর্ভ, গর্ভাশয় খুব সহজে তোমরা মনে রাখতে পারবা, দেখবা। এর চেয়ে মনে রাখার কোনো ভালো বুদ্ধি নাই। যে ফল তোমরা পেরে নিয়ে আসলে ওই ফলের সাথে ফুল লেগে থাকে, তাকে বলা হয় অধগর্ভ গর্ভাশয়। আর যে ফল পেরে নিয়ে আসার পর ফুল লেগে থাকে না, তাকে বলা হবে অধিগর্ভ গর্ভাশয়। বলো তোমরা কোন ফল পেরে নিয়ে আসলে সেই ফলের সাথে ফুল লেগে থাকে? বলো। তুমি একটা ফল পেরে নিয়ে আসলে ওর সাথে ফুল লেগেই আছে, এরকম কোনো ফল দেখো নাই? আমরা ফেসবুক দেখে দেখে এগুলো সব ভুলে গেছি, তোমরা খেয়ালই করো নাই। ডালিম পেরে নিয়ে আসলে কি মনে হয় যে ডালিমের গোড়ার ফুলটা আসলে লেগে আছে? বলো, আছে কি? জি স্যার। আচ্ছা বলো, আম পেরে নিয়ে আসলে কি আমের নিচে থাকে? না স্যার। কাঁঠাল পেরে নিয়ে আসলে কাঁঠালের নিচে থাকে? না স্যার। এবার বলো, পেয়ারার নিচে কি থাকে? পেয়ারা? হ্যাঁ রাইট, পেয়ারার নিচে থাকে। বলো, যে মিষ্টি কুমড়া আমরা বিলাতি বলি, ওর সাথে থাকে? থাকে, কিন্তু তোমার পড়ে যাচ্ছে, পরে খসে পড়ে গেল, কিন্তু আসলে তো মিষ্টি কুমড়াটার সাথে লেগে থাকে কিনা বলো? খেয়াল করো না, লেগে থাকে, লেগে থাকে। কুমড়ার সাথে লেগে থাকে চাল কুমড়া, বলো কি অনন্য দেখো নাই? চাল কুমড়ার সাথে ফুলটা লেগে থাকে, খেয়াল করো নাই? দেখবা দেখবা এখন চাল, মানে উপরের দিকে খোসা আকারে।
হ্যাঁ খোসা, মানে দেখা যায় তোমার কুমড়াটা পেরে নিয়ে আসছো, দেখা যাচ্ছে কুমড়ার সাথে তোমার লেগে আছে, কিন্তু আম তুমি যত ছোটই পেরে নিয়ে আসো, সে আমের সাথে কি ফুলটা লেগে থাকবে? তুমি আমের কুড়ি নিয়ে আসলে কি ফুল লেগে থাকবে? কিন্তু তুমি একটা মিষ্টি কুমড়া, একটা চাল কুমড়া, একটা লাউ, এগুলো যদি পেরে নিয়ে আসো, ছোট আনলে দেখবে তো ফুলটা একেবারে বড় হয়ে আসে। আর যদি বুড়ো হয়ে যায় কুমড়া, তাহলে দেখবে যে তাও বোঝা যাচ্ছে যে ওর সাথে লেগেছিল। তাহলে কি বললাম? যার সাথে ফুল লেগেছিল তাকে বলবো আমরা এইটা, কে বললাম বলো? এই যে অধগর্ভ, অধগর্ভ গর্ভাশয়। সেই ক্ষেত্রে আমরা কি করব? গয়ের উপরে এই যে দাগ দেব, দেখতে পাচ্ছ? গয়ের উপরে দাগ দেব। আর যদি ফুল না লেগে থাকে তাহলে কি আমরা কি বলবো বলো? এই যে দেখাচ্ছি, অধিগর্ভ গর্ভাশয়। তাহলে কার নিচে দাগ দিব তখন? গয়ের নিচে। আর এটা কিন্তু গয়ের উপরে। তাহলে এটা অধিগর্ভ গর্ভাশয়, এটা অধগর্ভ গর্ভাশয়। দেখতে পাচ্ছ এগুলো? তাহলে এই জিনিসগুলো আমরা বুঝলাম। এবার আমরা পরের পেজে যাব, 242 243। আচ্ছা, এই জিনিসগুলো আমরা আবার আরেকদিন পড়বো, যার জন্য এগুলো আমি ইন্ডিকেট করি নাই। প্রতীক নিয়ে আরেকদিন আলোচনা করব। বুঝতে পারছো? বললাম না যে খালি দুটো আসলে প্রশ্ন, দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমন পাওয়া, মানে যদি আসে এই চ্যাপ্টার থেকে, না আসলে তো না। আর যদি আসে দুটোর মধ্যে কমন পাওয়া। কিন্তু কী কী প্রশ্নগুলো আমি সেটা বলবো। আর এইবারে আমি দিয়েছি খ নাম্বারে যে জবা ফুলের এবং মালভেসি গোত্রের। তাহলে মালভেসি গোত্রের উদাহরণ কি বলো একটু? জবা। এই জবা ফুলের তথা মালভেসি গোত্রের পুষ্প সংকেত লিখো এবং ব্যাখ্যা করো। তাহলে জবা ফুলের পুষ্প সংকেত কি দেখতে পাচ্ছ? এই যে দেখো, এবার বলো ফুলটাকে কি, যেটা খানিক আগে আমি দেখালাম, ফুলটা কি এক প্রতিসম না বহু প্রতিসম? ওই পেজ বের করে, বহু প্রতিসম। কি অনন্য নেই ক্লাসে? অনন্য ফাইম ওরা নেই নাকি? ওদের ধৈর্য কোলাবে না আসলে, আমি এই জিনিসটা বুঝতে পেরেছি। যাই হোক, যাদের ও আছে না, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বলো ফুলটি কি এক প্রতিসম না বহু প্রতিসম? আমি এই জন্য কিন্তু ক্লাস নিচ্ছি, আমার কিন্তু এটার জন্য অনেক শ্রম দিতে হয়। বহু প্রতিসম। তোমরা ওইটা পেজটা বের করে রাখো, তোমরা 42 আর 43 নাম্বার পেজ বের করে রাখো। যেদিন যখন পড়াবো তখন পেজ বের করে উত্তর দিবা, দেখে উত্তর দিবে, এটা তো না দেখে উত্তর দিতে হবে না। আচ্ছা, বহু প্রতিসম। এবার বলো ফুলটা কি? এই চিহ্ন দেখে কি বুঝতে পারছো? ফুলটা উভলিঙ্গি। না, পুং না, দেখো দুটোই চিহ্ন রয়েছে। উভলিঙ্গি। ফুলটা উভলিঙ্গি। তার মানে এই ফুলটাতে, জবা ফুলে আসলেও তো তাই, কি দেখো না জবা ফুলে পুংস্তবক রয়েছে, স্ত্রীস্তবক রয়েছে, জানো রয়েছে। তাহলে উভলিঙ্গি। এইবার বলো কি বুঝতে পারছো? এই যে লেখা আছে এটাতে কি বুঝতে পারছো বলো? আমি তাহলে খানিক আগে দেখালাম কি জন্য বলো? এই যে কি লেখা আছে? উবৃ, উপবৃত্তির জন্য। হ্যাঁ রাইট। তাহলে উপবৃত্তি রয়েছে, উপবৃত্তি রয়েছে। কয়টা রয়েছে উপবৃত্তি বলো? 5টা। এবার বলো ব্র্যাকেট দেওয়া নাই, উপবৃত্তিগুলো কি যুক্ত রয়েছে? যুক্ত নাই। দেখবা জবা ফুল নিয়ে দেখবা নিচের যে উপবৃত্তি এগুলো যুক্ত থাকে। কি বলছি বলো? যুক্ত থাকে না। এবার চলে আসো, যুক্ত থাকে না, রাইট। এবার এটাতে চলে আসো, এটা কি বলো? হ্যাঁ, বৃত্তি। তার মানে বৃত্তিতে বৃত্তাংশ কয়টা থাকে দেখে বলো? বৃত্তিতে বৃত্তাংশ কয়টা থাকে? 5টি থাকে। এবার বলো যুক্ত না বিযুক্ত? ওই যে ব্র্যাকেট দেওয়া আছে, যুক্ত, রাইট। এটা যুক্ত দেওয়া, এটা ব্র্যাকেট দেওয়া ছিল না, তার মানে এগুলো বিযুক্ত। আর বৃত্তিতে বৃত্তাংশের সংখ্যা 5টি এবং সেগুলো যুক্ত হয়ে গেল। তারপরে কি আছে বলো? হ্যাঁ, দলের জন্য। তাহলে কি বলবো? দলমণ্ডলে, বলো কথাটা এরকম, দলমণ্ডলে দলাংশের সংখ্যা বা দলের সংখ্যা বা পাপড়ির সংখ্যা কয়টা? 5টি। এগুলো কি যুক্ত থাকে? কি এগুলো কি যুক্ত থাকে জবাই? দলগুলো কি যুক্ত থাকে? না, যুক্ত থাকে না। এবার বলতো ধুতুরায় কি যুক্ত থাকে? না, ধুতুরা বোধহয় তোমরা দেখো নাই। ধুতুরা ফুলে কি যুক্ত থাকে? ধুতুরা ফুলে কিন্তু যুক্ত থাকে। হ্যাঁ, পারলে দেখবা, তাহলে বুঝতে পারবা যুক্ত থাকে। আচ্ছা, বেগুন ফুল নিয়ে দেখবা যুক্ত থাকে। যাই হোক, আচ্ছা তারপরে কি আছে বলো? তারপরে আছে পুংস্তবক। এই কথাটা পুরো অর্থ কি হবে? পুংস্তবক। এবার বলো পুংস্তবকে পুংকেশরের সংখ্যা কত বলো? 5টি। ইনফিনিটি স্যার, রাইট। আমি এই জন্য তো আগে ওটা দেখিয়ে নিয়েছি যে পুংস্তবকে, কথাগুলো ক্লিয়ার বলবো, অনেক সময় বইয়ে ক্লিয়ার থাকে না, যে পুংস্তবকে পুংকেশরের সংখ্যা ইনফিনিটি। তোমরা জবা ফুল নিয়ে দেখবা, হলুদ যেগুলো না, দেখবা যে অনেক আছে, অসংখ্য আছে। ওই যে হলুদ জবা ফুল নিয়ে দেখবা অনেক আছে।
তাহলে পুংকেশরে সরি পুংকেশরে না, মানে কথাটা হবে যে পুংস্তবকে পুংকেশরের সংখ্যা বলো ইনফিনিটি, অসংখ্য, ইনফিনিটি। এইবার এই দাগটা দিয়ে কি বোঝাচ্ছে জানো, তোমরা খেয়াল করে দেখবা যে পুংকেশর গুলো দললগ্ন, বা কথাটা সহজভাবে বললে, হ্যাঁ বলো বলো বলো। এখানে অসীম বোঝাচ্ছে না স্যার, অনির্দিষ্ট বোঝাচ্ছে। অসীম, অসীম বললে তো আসলে গুণে শেষ করা যাবে না স্যার, মানে আসলে না, আসলে গুণে শেষ করা যাবে, হ্যাঁ জবাব হলে আসলে গুণে শেষ করা যাবে, এত বেশি নেই, কিন্তু এটা এই আলফাটা ব্যবহার হয় ইনফিনিটি বোঝানোর জন্য, এটা আসলে অনেকেই ধরে স্যার সেটা ঠিক আছে স্যার। হ্যাঁ, তো তুমি কি বলছো? অনির্দিষ্ট বুঝাবে নাকি স্যার, যে মানে হ্যাঁ হ্যাঁ, এটা ঘটনা কি, এইখানে দুটো ঘটনা আছে, বুঝতে পেরেছো? ঘটনাটা কি, যে এইখানে আমাদের জবা ফুলে প্রশ্ন সংকেত দেওয়া আছে, কিন্তু আমরা যদি ইন জেনারেলি মালভেসি গোত্র চিন্তা করি, এমন মালভেসি গোত্রের কিছু ফুল পাবো যার পুংকেশর গুণে কুলানো যাবে, বলো পূরণ করো না, না না, হ্যাঁ গুণে কুলানো যাবে না, কিন্তু মালভেসি গোত্রের জবার ক্ষেত্রে পুংকেশরের সংখ্যা আসলে গুণে কুলানো যাবে, যার জন্য আমরা এই পুষ্প প্রতিকার সংকেত পড়িয়ে কিছু কথা আমি বলবো, যে এখানে প্রশ্নে একটা ভুল করা হয়, যদি প্রশ্নে বলা হয় যে জবা ফুলের পুষ্প প্রতীক অঙ্কন করো, এটা আঁকানো যাবে, কিন্তু যদি বলা হয় যে মালভেসি গোত্রের পুষ্প প্রতীক অঙ্কন করো, একটা ডাহা ভুল প্রশ্নে কোনোদিনও এটা সম্ভব না। কেন সম্ভব না? ওই জন্য আমি বললাম যে প্রশ্ন দুইটা, কিন্তু এর মাঝে মেলা কথা রয়েছে, তোমরা ক্লাস করলে ধীরে ধীরে ইন্টারেস্টেড হবে, তবে যদি পড়তে আগ্রহী হও, আর পড়তে আগ্রহী না হলে তাহলে কোনো লাভ নেই, তাহলে যাদের ভালো লাগবে না তারা, মানে আমি কি বলবো, আমি রিকোয়েস্ট করেই বলছি, তাহলে গ্রুপ থেকে লিভ নিয়ে নেবা, কেন আমার গ্রুপটাই তাহলে যে 2-3-4 জন ক্লাস করে না, ওরা খুব অ্যাক্টিভ, হ্যাঁ 5 জন খুব অ্যাক্টিভই বলা যায়। যারা বুঝতে পারবা যে না ভালো লাগে না স্যারের ক্লাস হতে পারে, কোনো ভাইয়াটার ভালো ক্লাস থাকতে পারে, এটা কিন্তু আমি স্বীকারই করে নিচ্ছি যে আমি কোনো ফেমাস টিচারও না, আমি এমন কোনো ভালো পড়াইও না, সব দিকে কিন্তু আমি নেগেটিভ স্বীকার করেই নিচ্ছি, নিয়ে বলছি যে কারো যদি ভালো না লাগে সে কিন্তু আমার গ্রুপ থেকে লিভ নিয়ে নেবা, কেন আমি তোমাদেরকে যুক্ত করেছিলাম ইচ্ছা করে, আমি অফলাইনে রেখেছিলাম স্টুডেন্ট, তোমাদেরকে এই জন্য অফলাইন স্টুডেন্ট হিসেবে যুক্ত করে নিয়েছিলাম। এখন তোমরা থাকলে আসলে না, গ্রুপের নিয়ম কারণ না মানলে অন্যেরাও তখন চিন্তা করতে পারে যে এইভাবে তো থাকাই যেতে পারে, এটা তো দ্যাটস এ নট ম্যাটার, হ্যাঁ, কিন্তু তা না হয়ে 1.5 মাস ধৈর্য ধরে যে ক্লাস করবে 1 মাস, সে বুঝতে পারবা যে উন্নতির সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে এইটা, যে আমরা পড়বো আমাদের উন্নতি হবে, টিচার না দরকার নেই, আমি টিচার আমার দরকার নেই, তোমরা পড়বা তোমাদের উন্নতি হবে, আমি পড়াচ্ছি তাই উন্নতি হবে সেটা না, এবং তোমাদের পড়ানোর ক্ষেত্র তৈরি করে দেবো আমি। এখন যদি এটা কেউ বুঝো, আর যদি না বুঝো যে এত আনন্দ উৎসব করে কাটাচ্ছি, সব প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অনেককে দেখছি তো যে এখনও বেশ আনন্দ উৎসব করে বেড়াচ্ছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও রয়েছে, আবার অনেকে পড়তে পড়তে কিন্তু হয়রান হয়ে যাচ্ছে, দুইটা কোয়ালিটির স্টুডেন্টই কিন্তু রয়েছে। এখন তোমরা কোন কোয়ালিটিতে পড়বা এটা মানে তোমাদের ডিসিশন, তোমরা নিবা। যাই হোক, তো কিন্তু জবা ফুলের পুষ্প সংকেত লেখা যাবে এবং মালভেসি গোত্রেরও পুষ্প সংকেত লেখা যাবে, এর কিছু ব্যাখ্যা রয়েছে, এই ব্যাখ্যার জন্য না শুধু 40 মিনিটের কথা ক্লাসে আসলে হয় না, 2 বার লিঙ্ক দিলে অনেক বেশি কথা বলা যায়, কিন্তু তোমাদের আগ্রহ বেশি না থাকলে আমি অযথা এত পরিশ্রম করব কেন? তোমরা কি মনে করো আমি রিয়েলি বলছি, আমি প্রকৃত বাস্তবতা বলছি, আমার অনলাইন ক্লাস নেওয়ার জন্য পরিশ্রমটা অনেক বেশি হয়, অনেক বেশি, তোমরা হয়তো বুঝতে পারো না, কেন এর আগে কিছু স্টুডেন্ট আমার মন্তব্যই করেছে যে স্যার ওখানে বসে থেকে বই নিয়ে কথা বলে, স্যারের তো কোনো পরিশ্রমই হয় না, হ্যাঁ কাজেই হয়তো এরকম মন্তব্য করেছে, 2-1 জন আমার গ্রুপ থেকে বেরিয়ে গেছে, আমি বলেছি তোমরা সবাই বেরিয়ে যাও, কোনো সমস্যা নেই, একজন থাকলে মনে করবো যে আমার একজনই সলিড স্টুডেন্ট, সে আমার প্রতি আস্থা রেখেছে। যেমন মায়া যখন প্রথমে মায়ার আম্মু কলেজের ম্যাডাম, উনি বলেন যে মায়া পড়বে আপনার কাছে, তো আমি বললাম যে মায়াকে বলবেন যে আমার প্রতি আস্থা আছে কিনা, আস্থা না থাকলে আমার কাছে পড়ার দরকার নেই, কেন অনেক ভালো ভালো নাম করা ভাইয়া রয়েছে, তার প্রতি আস্থা তার থাকতেই পারে, হ্যাঁ কাজে আমার প্রতি আস্থা নাই থাকতে পারে, প্রথম কথা আমার প্রতি আস্থা রাখতে হবে, যদি আস্থা না থাকে তাহলে আমার গ্রুপে না থাকাটাই বেটার হবে। যাইকে এগুলো নিয়ে আমার কথা বলতে হবে, বুঝতে পেরেছো? তাহলে আমরা পরে একটু আসি যে পুংস্তবকে পুংকেশরের সংখ্যা ইনফিনিটি। এখন উপরের যেটা দাগ, অনন্য ফাহিম আছো তো আমাদের সঙ্গে? অনন্য ফাহিম, আচ্ছা থ্যাংক ইউ। এখন এইটা একটু আমরা বুঝবো, হ্যাঁ, যে এই দাগটা কেন দেওয়া রয়েছে উপরে, এর কারণটা হচ্ছে কি যে পুংকেশরগুলো দললগ্ন, তোমরা জবা ফুল নিয়ে দেখবা, পুংকেশরগুলো দেখবা যে একদম নিচের দিকে হলে যেও দলের সাথে একটু যুক্ত থাকে, খেয়াল করেছো কি একটু? তাহলে এই কথাটা আমরা তাহলে কি বলবো, যে পুংকেশরগুলো বলো দললগ্ন,
পুংকেশরগুলো দললগ্ন, এই কথা বলবো। এখানে এখানে কিন্তু লেখা আছে, এই বর্ণনা কিন্তু এখানে লেখা আছে। আচ্ছা, তারপরে চলে যাই, বলো এইটার দ্বারা কি বুঝবো আমরা? পরে আসছি, ওই পেজ তোমরা দেখো। হ্যাঁ, অধনা, তোমরা বোধহয় একটু বলবো। হ্যাঁ, রাইট রাইট রাইট, অধিগর্ভ গর্ভাশয়। তাহলে এটা হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়, বুঝেছো? একটা আর একটা বুঝতে হবে, এই ব্যাখ্যাটা আমরা কিভাবে দিব? ব্যাখ্যাটা দিব এইভাবে, যে স্ত্রী স্তবকে গর্ভপত্রের সংখ্যা কয়টা বলো? স্ত্রী স্তবকে গর্ভপত্রের সংখ্যা কয়টা বলো? দেখাচ্ছি আমি। 5টা। আর 10 মিনিট আছে মাত্র, আর 10 মিনিট মাত্র আমাদের আছে। তো আমাদের ক্লাস আসলে মূল কথাগুলো হয়ে যায়। আচ্ছা, 5টা। এবার বলো 5টা যুক্ত না বিযুক্ত? 5টা যুক্ত, রাইট, যুক্ত। তাহলে ইংরেজিতে লিখলে হ্যাঁ রাইট, ইংরেজিতে লিখলে জিনিসটা এরকম হবে, বুঝছো? আর বাংলায় লিখলে এরকম। আমাদের বাংলায় লিখবো আমরা, এই যে এটা লিখবো। আর ব্যাখ্যাটা চেয়েছি যে 2 লাইনের যে ব্যাখ্যাটা আমরা করলাম, এই ব্যাখ্যাটা এখানে রয়েছে। তাহলে আমাদের ক খ উত্তর হয়ে গেল। এবার গ নাম্বারে আমরা পরের পেজে চলে যাব, এই যে 247 নাম্বার পৃষ্ঠা। এই পেজে এই চ্যাপ্টার পড়াতে গেলে কিন্তু সিরিয়ালি পড়ানো যাবে না। এমনকি কিছু কিছু ক্ষেত্রে তোমাদের যাদের ধৈর্য আছে তারাই ধৈর্য ধরতে পারবে। আর অনেকে মনে করবে যে এটা আসল পড়া তো আমাদের হয়ে গেছে, এই নকল পড়াগুলো আমরা পড়বো না। কিন্তু নকল পড়া থেকে কিন্তু অ্যাডমিশনে প্রশ্ন হবে, একাডেমিকের এমসিকিউ প্রশ্ন হবে, সিকিউ প্রশ্ন তেমন দরকার নেই। হ্যাঁ, সিকিউ প্রশ্ন তেমন দরকার নেই, এটা আমি বলেই নিচ্ছি। আচ্ছা, তাহলে গ নাম্বারে আমি বলেছি কি যে হ্যাঁ, ওই যে ফরুক আহমেদের কবিতায় যে জবা ফুল উল্লেখ করা রয়েছে, সেই জবা ফুল কোন গোত্রের বলো এবার? এই যে আমি দেখাচ্ছি, মালবেসি গোত্রের। আমি বলেছি যে সেই গোত্র যে সেই ফুল যে গোত্রের, সেই গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য বলো। এইগুলো দেখো, এখন এমনি তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে মালবেসি গোত্রের মধ্যে আমরা কি কি উদ্ভিদ পাবো? ঢেঁড়স পাবো, তুলা পাবো, কার্পাস তুলা পাবো, জবা পাবো, এগুলো মেলা পাবো। আচ্ছা, এবার দেখো উদ্ভিদের কোষী অংশ রমস। তোমরা ঢেঁড়স উদ্ভিদ নিয়ে দেখবা, জবা দেখবা, সবই দেখবে রোম আছে, উদ্ভিদের রোম আছে। ঢেঁড়সে দেখবা ঢেঁড়সের সাথেও রোম আছে, মিউসিলাস পূর্ণ রসযুক্ত। ঢেঁড়স নিয়ে দেখবা পিচ্ছিল, জবা ফুল নিয়ে দেখবা পিচ্ছিল। বলো, বুঝতে পেরেছো 1 নাম্বার পয়েন্টটা? আচ্ছা, রাইট, একটু আমাকে হেল্প করবা। পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। এই দেখো জবা ফুলের পাতা দেখে কি বুঝতে পারছো যে পাতার নিচে ছোট্ট একটা উপপত্র আছে? দেখতে পাচ্ছ? আচ্ছা, যদি এটার সাথে যুক্ত থাকতো তাহলে আমরা কি বলতাম? যে পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র যুক্ত। তা না বলে কি বলতাম বলো তো? যুক্ত বলতাম, যে যুক্ত পার্শ্বীয় উপপত্র যুক্ত। কিন্তু আমরা কি দেখছি বলো? 2 নম্বর পয়েন্টটা, পাতা মুক্ত পার্শ্বীয় উপপত্র যুক্ত বিদ্যমান। এই যে এইটা কিন্তু, এই যে জবা ফুল আমরা এখানে দেখতে পাচ্ছি পাতা, এই যে দেখো এটা উপপত্র হয়ে গেল। 3 নম্বরে চলে যাই, পুষ্প একক। জবা ফুল কি 3-4টে একবারে থাকে না একটা বোটা একটা থাকে বলো? তাহলে পুষ্প একক, ঠিক আছে। সাধারণত উপবৃত্তি যুক্ত, আমরা তো দেখে আসলাম জবা ফুলে উপবৃত্তি আছে। উপবৃত্তি আমরা দেখাই, এই দেখো উপবৃত্তি, এই দেখতে পাচ্ছ, এই যে উপবৃত্তি, এই যে উপবৃত্তি, এই যে উপবৃত্তি। আচ্ছা, রাইট, তাহলে হয়ে গেল আমাদের। আচ্ছা, দলমণ্ডল টুইস্টেড বা পাকানো। তোমরা জবা ফুল নিয়ে দেখবা এই দলগুলো না পাকানো, মানে কি? মানে এই একটা পাপড়ি, এই পাপড়িকে মনে করো এই পাপড়ি এরকম ঢেকে রেখেছে, তাকে আবার এই পাপড়ি ঢেকে রেখেছে। তোমরা নিয়ে দেখবা, জিনিসটাকে আমি বুঝাইতে পারছি? এই পাপড়িকে ঢেকে রেখেছে, তার পাশে পাপড়ি, বুঝতে পারছি? এরকম মানে টুইস্টেড, পাকানো, রাইট, থ্যাংক ইউ। তাহলে এই জবা ফুলের পাপড়িগুলো কেমন? বাংলায় বললে পাকানো, ইংরেজিতে বললে টুইস্টেড, রাইট। এবার বলো পুংকেশর, রাইট। পুংকেশর কতগুলো আছে? পুংকেশর অসংখ্য। এবং পুংকেশর গুলো দেখো, এই যে এক গুচ্ছে আছে না? দেখো পুংকেশর গুলো কি 2 গুচ্ছে আছে না 1 গুচ্ছে আছে? এখানে এই যে পুংকেশর, এগুলো কিন্তু পুংকেশর। আচ্ছা, তাহলে এই কথা ঠিক আছে, পুংকেশর 1 গুচ্ছ। পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারিদিকে বেষ্টিত। এই যে পুংকেশর গুলো দেখছো না, এর যে নালিকা, এইটা এই গর্ভদণ্ডের চারিদিকে বেষ্টিত আছে। এটা সেই গর্ভদণ্ড, এই যে গর্ভদণ্ড এর চারিদিকে বেষ্টিত। বলো এই পয়েন্টটা কি বুঝতে পেরেছো? এই যে পুংকেশরীয় নালিকা বুঝতে পারি, থ্যাংক ইউ। 6 নম্বরে চলে যাও, পরাগধানী 1 প্রকোষ্ঠী। এই দেখো পরাগধানী, এই যে কোথায় গেল? এই যে বৃক্কাকার 1 প্রকোষ্ঠী পরাগধানী, এটা পরাগধানী। তোমরা জবা ফুল যে হলুদ অংশ দেখতে পাও, উপরে মাথায় এরকম থাকে, এটা হলুদ লাগে দেখতে, এর ভিতরে অনেক পরাগরেণু আছে। তাহলে এই জিনিসটার নাম কি? পরাগধানী। পরাগধানী কয় প্রকোষ্ঠী? দেখো 1 প্রকোষ্ঠী। এটা কিন্তু 1 কোষী না, মানে লেখা মনে করো অ্যাডমিশনে থাকলো, মেডিকেল অ্যাডমিশনে থাকলো 1 কোষী 1 প্রকোষ্ঠী, অনেক করে 1 কোষী কিন্তু না।
তাহলে পরাগধানী কি বলো? এক প্রকোষ্ঠী। এই যে এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছে এক কোষী নয়, এক কোষী নয়। দেখতে কিরকম বলো? এই যে লিখে দিয়েছে, দেখতে কিরকম? স্যার বৃক্কাকার। বৃক্ষের মতো, দেখতে বৃক্ষের মতো, বা বাংলায় পাঁচের মতো হয়ে গেল। অমরা বিন্যাস অক্ষীয়, অক্ষীয় অমরা বিন্যাস মানে কি? এইগুলোর জন্য আমরা ভিন্ন পেজে পড়বো, সেটাই বলছি যে তোমাদের অনেকে তখন ধৈর্য থাকবে না। কিন্তু আমি এখানে লিখে রেখেছি, কি লিখেছি দেখো, যে গর্ভাশয়, আমরা লিখেছি এটা কি লিখেছি ছোট করে আমি নিজেই বুঝতে পারছি না, তবে এরকম হবে আর কি, বিশেষ একাধিক কোষ্ঠী বিভক্ত থাকে এবং প্রতিটি কক্ষে মাতৃঅক্ষে প্ল্যাসেন্টা থাকে। কথাটা এরকম, বুঝছো? যে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে বিভক্ত। বলো এই যে গর্ভাশয়, এর মধ্যে কয়টা প্রকোষ্ঠ আছে? বলো কয়টা প্রকোষ্ঠ আছে? স্যার একাধিক অনেকগুলো প্রকোষ্ঠ। পাঁচটা প্রকোষ্ঠ আছে, পাঁচটা। প্রতিটা প্রকোষ্ঠে কয়টা করে ডিম্বক আছে বলো তো? পাঁচটা। এই যে পাঁচটা, বলো তো? দুইটা করে ডিম্বক আছে। এবং প্রতিটি কক্ষে মাতৃঅক্ষে প্ল্যাসেন্টা থাকে। প্ল্যাসেন্টার বাংলা হচ্ছে অমরা। অমরা, এই যে মাতৃঅক্ষ সাদা করে দেখাইছে না, এটাই কিন্তু অমরা। তার মানে এই ডিম্বকগুলো অমরা দিয়ের সাথে যুক্ত, এই ডিম্বকগুলো অমরা দিয়ের সাথে যুক্ত। এইরকম যদি অমরা বিন্যাস হয় তাহলে আমরা তাকে বলবো অক্ষীয় অমরা বিন্যাস। এখন এইগুলো নিয়ে না আমি ক্লাস নেব, এটাই বলছি যে মূল পড়া খালি দুইটা প্রশ্ন, কিন্তু এর ভিতরে অনেক কিছু রয়েছে। তাহলে অক্ষীয় অমরা বিন্যাস কিছুটা আমরা বুঝলাম, কিন্তু এইগুলোর জন্য ক্লাস করার আমন্ত্রণ রইল এবং ধৈর্য ধরে। তখন এইটার যেমন ধৈর্য থাকছে না, ওইটার কিন্তু একটু ধৈর্য নাই থাকতে পারে, কিন্তু ধৈর্য ধরতে হবে। পড়াশোনা মানে আসলে যথেষ্ট ধৈর্যের দরকার, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম আমরা যে এই শনাক্তকারী বৈশিষ্ট্য গ নাম্বার এটা লিখতে হবে, মুখস্থ করে লিখতে হবে, সুপার 3 স্টার ইম্পর্টেন্ট। এইগুলো একটু দেখবা, এর ডিভিশন কি একে এগুলো দেখবা। এই যে বিস্তারিত এই বর্ণনাগুলো বিস্তারিত রয়েছে, এগুলো একটু দেখবা। এইবারে আমরা পরের পেজে চলে যাব। পরে আমরা ঘ নম্বরে লিখতে দিয়েছি যে সেই ফারুক আহমেদের কবিতায় যে ফুলটি বর্ণনা করা হয়েছে, সে ফুলটি যে গোত্রে, সে গোত্রের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। তাহলে জবার অর্থনৈতিক গুরুত্ব কি এগুলো তোমরা ভালোভাবে জানো, যে বাগানে সুন্দর ফুলের জন্য লাগানো হয়। এই ফুলের রস মাথায় মাখলে কি হয়? মাথা ঠান্ডা থাকে, চুল কালো হয়, লম্বা হয়, চুল পড়া বন্ধ হয় নাকি? যাই হোক, নতুন চুল গজায়, হ্যাঁ, চুল উজ্জ্বল করে। আগেকার দিনে এই যে জবা কুসুম তেল পাওয়া যেত, জানো তো? জবা কুসুম তেল পাওয়া যেত। এগুলো তোমরা আর বোঝানো লাগবে না, পড়ানো আসলে শেষ। হ্যাঁ, বুঝতে পেরেছো? ঢ্যাঁড়স কি কাজে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। কিন্তু এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যাডমিশনের জন্য। যেমন যদি বলা হয় যে কচি ঢ্যাঁড়স শারীরিক দুর্বলতা সারে, কোন রোগের ওষুধ বলো তো? কচি ঢ্যাঁড়স, এই যে দেখতে পাচ্ছ, বহুমূত্রের ইংরেজি বলো তো? এখন ডায়াবেটিস। থ্যাংক ইউ। এখন এটা কি তাহলে দিবে না? এটা কি অ্যাডমিশনে দিবে না বলো? আচ্ছা গেল, এগুলো আর পড়াইতে হবে না, এগুলো তোমরা। তারপরও আমি দাগ দিয়ে রেখেছি, এই যে কার্পাস তুলা, কিন্তু এই যে লেপ তোষকের কাজে এটাও লাগে। হ্যাঁ, তারপরে কেনাপ মেস্তা পাট, এখান থেকে কিন্তু আঁশ হয় পাটের। এগুলো বোঝানো, এগুলো বোঝানো। স্যার আমাদের চাপায়ের বাসায় স্থলবদ্ধ গাছ ছিল, স্যার ওটার সকালে সাদা হতো, বিকাল হ্যাঁ সাদা, কিন্তু না ওইটা পদ্মের মতো লাগে না। কারণ আছে কি বললো অনন্য? আবার বলো তো। না মানে ওটা মানে স্যার ওটার কি কোনো বায়োলজিক্যাল কারণ আছে যে সকালে সাদা বিকালে গোলাপি হয়ে যাচ্ছে? সকালে সাদা, হ্যাঁ রাইট। হ্যাঁ, স্বল্পত ফুল আমার বাসায়ও ছিল, আমার দেশে বাড়িতে ছিল। তো সেখানে আমি খেয়াল করেছি, তোমার কথা শুনে জিনিসটা আমার মনে হলো, গাছটা এখন আর নেই, ওখানে করা হয়েছে। তো সকালে সাদা বিকালে, হ্যাঁ এরকম হয়েছে। রাইট, এটা আমিও দেখেছি। এটা তার মানে স্থলপদ্ম ফুলের বৈশিষ্ট্য, এটা রাইট। আচ্ছা, নতুন এইটা কে? তুমি এই যে কে রূপা কুণ্ডু নামে একজন এখানে দেখছি, আমি এমনি যুক্ত করে রয়েছে, রিমুভ করে দেবো। আমি বুঝতে পারলাম না আমার কোনো রিলেটিভ হতে পারে কি না। খুব রিকোয়েস্ট পাঠিয়েছে গ্রুপে যুক্ত হওয়ার জন্য। রূপা কুণ্ডু তুমি কে? তুমি কি আমাদের কোনো রিলেটিভ কিনা? অনেক সময় আমার রিলেটিভ দু একজন যুক্ত আছে। তো রূপা কুণ্ডু তুমি কে? আমি এমনি রিমুভ করে দেবো, এমনি তুমি রিকোয়েস্ট পাঠিয়েছিলে তাই আমি যুক্ত করে নিয়েছি, মনে হলো কোনো রিলেটিভ হতে পারে। বলো আমার ক্লাস কিন্তু শেষ আজকে। জি স্যার। বলো তোমরা যারা রয়েছো, মায়া, তারপরে ফারজানা, অর্পিতা, অনন্য, ফাহিম, তোমরা যারা রয়েছো। আদিত দেখো আবার হারিয়ে গেছে, আমি একটু চাইলাম, কেননা তোমাদের 7-8 জনকে পড়াইতে আমার খুব ভালো লাগতো। আমি রিয়েলি বলছি, আমার অফলাইনে আমার তোমাদেরকে পড়াতে ভালো লেগেছে এবং প্রত্যেককে ট্যালেন্ট মনে হয়েছে। কিন্তু ওইগুলো মেধার কোনো দাম নেই।
কোনো দাম নাই। কোনো এক সময় দেখবা যে যারা সময়গুলো হেলায় হারাচ্ছ তারা আসলে ভালো জায়গায় চান্স পাওয়াটা সমস্যা দাঁড়িয়ে যাবে, অন্য কিছু করতে পারবা। এটাও তো ঠিক যে আসলে একজন মেধাবী হলেই তাকে যে তোমার ইউনিভার্সিটিতে পড়তে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এমনও তো কোনো কথা নাই। কত ক্ষেত্র আছে, তারা তো সেখানে মেধার স্বাক্ষর রাখতেই পারো, হতেই পারে। কিন্তু এইটা ঠিক যে পড়াশোনা প্রচণ্ড হারে না করলে সে কিন্তু অ্যাডমিশনে চান্স পাওয়ার সম্ভাবনাটা কম। এর মধ্যে দুই একজন ভাগ্যে চান্স পেয়ে যায়, ভাগ্যে দুই একজন চান্স পেয়ে যায়। একজন যদি একজনকে মনে করো সৃষ্টিকর্তা কোথাও চান্স পাওয়ায় সেটা তো আলাদা বিষয়, কিন্তু পরিশ্রম না করে চান্স পাওয়া এর সংখ্যাটা কিন্তু কম। বলো, তোমাদের কারো কোনো কথা থাকলে বলো, প্রশ্ন থাকলে বলো। না স্যার। না স্যার, বুঝেছি। তাহলে তো এই পর্যন্তই। এইগুলো কিন্তু আমাদের ক্লাস শেষ, এগুলো কিন্তু আবার আসবে, এই কথাগুলো কিন্তু কিছু কিছু কথা আবার আসবে। হ্যাঁ, সেখানে এই কিছু কিছু কথা যে আবার আসবে সেখানে কিন্তু সেই কথাগুলো তোমাদের ধৈর্য সহকারে শুনতে হবে। তোমরা এখন বোধহয় এই গ্রুপে যুক্ত হয়েছো, এবং আমি চাচ্ছিলামই যে এইভাবে তোমরা প্রয়োজনে এই গ্রুপে চলে আসবা। ও সেটাতে লেখা রয়েছে অনন্যর 3 নাম্বার বলেছি, আর কেউ এখানে নেই এই মুহূর্তে। কাজে আমি এই গ্রুপ থেকেও বের হয়ে যাচ্ছি। আমাদের সানজিদ আলম মায়া আছে দেখছি আমাদের সঙ্গে। কারো কোনো প্রশ্ন থাকলে এখানে আমাদের এই গ্রুপেও বলতে পারো, সমস্যা নেই। তাহলে এই পর্যন্তই রইল, কারণ আজকে আমাদের কথা বলার সবই প্রায় ফুরিয়ে গেছে। যেমন গতদিন আমরা সেকেন্ড টাইম লিঙ্ক দিয়েছিলাম, সেকেন্ড টাইম লিঙ্ক দিয়ে আমরা আবার আলোচনা করেছিলাম। কিন্তু আজকে আমরা এই ফ্যামিলিটা পড়তে গিয়ে যে মালভেসি ফ্যামিলিটা পড়লাম, সেখানে আসলে খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন নিয়ে আলোচনা করেছি, এবং উদ্দীপকটিও একটু ইন্টারেস্টিং করে তুলে ধরার চেষ্টা করেছি। আমি জানি না তোমাদের কাছে ইন্টারেস্টেড হয়েছে কি না। কি হয়েছে মায়া, তুমি তো যুক্ত রয়েছো, অনন্য বোধহয় রয়েছে নাকি, তোমাদের কাছে না ওরকম ইন্টারেস্টেড মনেই হয় নাই বোধহয়, যে ফররুক আহমেদ কোন কবিতা লিখেছে সেই কবিতা আমাদের মেমোরিতে এখন আনতে হবে কেন? হতেই পারে, তাই না? উদ্দীপক কি এরকম হতেই পারে, কোনো কবিতা সংশ্লিষ্ট উদ্দীপক কিন্তু হতেই পারে। তাহলে ঠিক আছে, আমাদের ক্লাস যেহেতু আসলে হয়ে গেছে, বেকার আর সময় নষ্ট করব না, আজকের মতো এই পর্যন্তই রইল। আবার আমরা নেক্সট সোমবার পরবর্তী উদ্দীপকের প্রশ্নের আলোকে আলোচনা শুরু করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে, ফারজানা আফরিন তুমিও আছো, ফারজানা আফরিন আছো, আমি কি যেন একটা প্রশ্ন করেছিলাম তো বেরিয়ে যাচ্ছি আর কি, যেহেতু ক্লাস শেষ হয়ে গেল কাজেই আমরা বেরিয়ে যাচ্ছি। এই পর্যন্তই রইল আজকে, ধন্যবাদ সবাইকে। ও জি স্যার ইন্টারেস্টিং, হ্যাঁ মা বলেছো জি স্যার ইন্টারেস্টিং। কেন আমি একটু মনে করিয়ে দিলাম কি জানো, যে একটা কথা আছে যে বিসিএস প্রিপারেশান ইজ হোল লাইফ প্রিপারেশান। মানে তুমি যে বিসিএস এর প্রস্তুতি নেবা এটি কিন্তু না, মানে একদম আমি কি বলবো, প্রাইমারি স্কুলের লেভেল থেকে শুরু করে প্রস্তুতিটা, বিসিএস এর প্রস্তুতি। কেননা বিসিএস এ একবার আসছে যে জাতীয় ফল কি, তোমরা বের করে দেখবে অনেক আগের প্রশ্নে একবার আসছে জাতীয় ফল কি। তাহলে তো এটা 4-5 জিনিস, জাতীয় ফল কি। তাহলে তোমার কি বিসিএসে আসতে পারে না যে ওই ঝুমকলতা বনের ফুল হাওয়ায় দোলে কি যেন একটা কবিতা দিয়েছে ফররুক আহমেদের, তাহলে এই কবিতাটি কার লেখা এটি কি তোমার বিসিএস পরীক্ষায় আসতে পারে না? তাহলে আমি অ্যাট এ টাইম কি দুটো কাজ করার চেষ্টা করি নাই, যে কবিতাটা আমি মনে করিয়ে দিলাম, আমাদের কবি ফররুক আহমেদকে মনে করিয়ে দিলাম, প্লাস আমি উদ্দীপক, নতুন একটি উদ্দীপকের আলোকে প্রশ্ন করার সুযোগটিও পেলাম। যার জন্য আমি জানি না হয়তো এটাকেও তোমরা অন্যভাবে মানে নিয়েছো কি না। তো এই আর কি, আমার প্রচেষ্টাটা আমি সর্বান্ত করে চালিয়ে যাব, এইটাই আর কি। তো ঠিক আছে, এই পর্যন্ত রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।